ভারতের এখন একটাই চিন্তা 2026 বিশ্বকাপে কোন দুজন ব্যাটসম্যান অ্যাজ এ ওপেনার ইন্ডিয়ার মাটিতে ওপেন করতে নামবে। খেয়াল করে দেখবেন 4 জন প্লেয়ার কিন্তু এই তালিকায় কিন্তু এখন লিপিবদ্ধ হয়ে আছেন। এখন কিন্তু 4 জন থেকে 2 জনকে বেছে নিতে হবে। একজনকে আপনি আবার হাত দিতে পারতেছেন না, অভিষেক শর্মা। তিনি যেভাবে প্রথম বলে 4 ছক্কা মারতে পারতেছেন, সুতরাং বুঝতেই পারতেছেন তার যে স্ট্রাইক রেট 200+, এই প্লেয়ারটিকে আপনি কিভাবে টাচ করবেন। কিন্তু বাকি যে 3 জন প্লেয়ার এই রেসের মাঝখানে আছেন, এখান থেকে কিন্তু আপনি সর্বোচ্চ একজনকে নিতে পারতেছেন কিংবা ব্যাকআপ হিসেবে আরেকজনকে দলে রাখতে পারতেছেন। এমনকি বৈভব সূর্যবংশী তিনি কিন্তু 1 থেকে 2 বছরের মাঝখানে দরজা ভেঙে জাতীয় দলে ঢুকে যাবে, তখন আপনি কাকে বাদ দিয়ে দিবেন। খেয়াল করে দেখবেন শুভমন গিল তিনি কিন্তু এশিয়া কাপের মঞ্চে 7টা ম্যাচ খেলার সুযোগ পাইছেন, কিন্তু তিনি ওই ধরনের খেলা দেখাতে পারেন না। এমনকি অস্ট্রেলিয়ার মাটিতে তিনি গিয়েছেন, তিনি ওইখানেও কিন্তু ফ্লপ ছিলেন। কিন্তু এই যে টানা 11টা ম্যাচে তিনি ফ্লপ খেলেন, এখন অনেকেই বলতেছেন যে শুভমন গিলকে অ্যাজ এ টি20 ব্যাটসম্যান আমরা দেখতে চাই না। তিনি যেহেতু ওডিআইতে ভালো খেলতে পারতেছেন, এমনকি টেস্টে ভালো খেলতে পারতেছেন, প্লাস টেস্টের ক্যাপ্টেন, ওডিআই ক্যাপ্টেন, তিনি টেস্টে খেলুক আর ওডিআই খেলুক। কিন্তু স্যানজোর পক্ষ কিন্তু অনেকে কথা বলতেছেন যে আপনারা যে তাকে বসায় দিলেন কিংবা তার প্লেস নিয়ে 6-9 করলেন, এখন তো তার তো এখন সময়, যে তার তো এখন পিক টাইম, তার তো বয়স হয়ে গেছে। এখন যদি তিনি 3-4টা বছর খেলতে না পারেন, তাহলে তো তিনি আর জাতীয় দলে খেলতে পারবেন না। খেয়াল করে দেখেন যখন বৈভব সূর্যবংশীর মতো ইয়াংস্টার যদি জাতীয় দলে ঢুকে যায়, তখন তো তার মতো প্লেয়ার তো বুড়া প্লেয়ার তো দল থেকে বের করে দিতে হবে, সেটা তো অবাঞ্ছিত সত্য কথা। এখন এরকম একটা অবস্থায় আপনারা যদি বলেন যে স্যানজোর বয়স হয়ে গেছে, ভাই তিনি তো নিজের বয়সটা করেন নাই। খেয়াল করে দেখবেন 2024 বিশ্বকাপে যেখানে রোহিত শর্মা অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান খেলেছেন, এমনকি তিনি ক্যাপ্টেন ছিলেন, প্লাস তিনি 18 বছর পরে ভারতকে টাইটেল এনে দিয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় তো আপনি রোহিত শর্মাকে ড্রপ করে দিয়ে তো আপনি স্যানজোকে খেলাতে পারতেছিলেন না। ওই সময় প্রেক্ষাপটটা ভিন্ন ছিল, এমনকি তখন কিন্তু বিরাট কোহলি কিন্তু জাতীয় দলের অংশ ছিলেন। এখন যেহেতু তারা অবর্তমানে যেহেতু সিনিয়র প্লেয়ার হিসেবে কিন্তু তিনি কিন্তু হকদার, মানে পাওনাদার। স্যানজোর কথা বলতেছি। স্যানজোর কেন বলতেছি, বিগত 13টা ম্যাচের মাঝখানে কিন্তু তিনি 3টা সেঞ্চুরি করতে পারছেন। 3টা সেঞ্চুরি করা মানে কি, আপনি যেদিন খেলতে পারবেন বিপক্ষ দল একবারে ডান এন্ড ডাস্টেড। সুতরাং বুঝতেই পারতেছেন অনেকে কিন্তু চাইতেছে যে গিলকে এখন সরাই দেন। গিল যেহেতু টেস্টে ভালো খেলতে পারতেছে, টি20তে ভালো খেলতে পারতেছে, গিল কিন্তু টেস্টে দুর্দান্ত খেলতে পারছে। মনে পড়ে কি আপনাদের, তিনি যে ইংল্যান্ড গিয়েছিলেন 700+ রান করতে পারছেন একটা সিরিজে, এটা কিন্তু একটা মিরাকেল জিনিস ভাই, তা আবার ইয়াংস্টার হিসেবে। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যেহেতু পারতেছেন না, তাকে একটু ড্রপ করে দেন, তাকে একটু বিশ্রাম সুযোগ করে দেন। কিন্তু কাকে সুযোগ দেবেন, সুযোগ দেন স্যানজোকে সুযোগ দেন। আবার জয়সওয়ালের প্রসঙ্গে যখন আসতেছে কথা, জয়সওয়ালের পক্ষেও কিন্তু অনেকে কথা বলতেছে, কারণ কি তিনি টেস্ট ম্যাচ খেলতেছেন টি20-র মতো। সুতরাং বুঝতেই পারতেছেন আর যদি তিনি টি20 খেলতে পারেন, তিনি কোনভাবে খেলতে পারবেন। আইপিএলে তিনি বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে প্রতীয়মান হয়েছেন, তিনি ওডিআই ক্রিকেটে ওই ধরনের সুযোগ পাচ্ছেন না, কিন্তু টেস্টে তিনি দুর্দান্ত খেলতে পারতেছেন। এখন তো সময়ের দাবি যে জয়সওয়ালকে অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আমরা দেখতে চাই। সুতরাং বুঝতেই পারতেছেন যেখানে জয়সওয়াল যদি জাতীয় দলে ঢুকে যায়, তখন কিন্তু অন্য কোনো ব্যাটসম্যান কিন্তু তার সাথে কিন্তু টক্কর দিয়ে পারবে না বর্তমান প্রেক্ষাপটে। কিন্তু যখন আবার 1 বছর পরে যখন যদি এবারে আইপিএলে 2025-26 মৌসুমে যদি আইপিএলে বৈভব সূর্যবংশী গত বছরের ফর্মটা তিনি দেখাইতে পারেন, তখন কিন্তু তিনি দরজা ভেঙে জাতীয় দলে ঢুকে যাবেন। তখন আপনারা কি করবেন? এই যে একটা চিন্তায় ভারত পড়ে যাচ্ছে, সেটা কিন্তু অল্প পরিমাণ চিন্তা না। আপনি যদি আবার মনে করেন যে না, আমি গিলকে ওপেনিংয়ে খেলাবো, আমি স্যানজোকে 3 নম্বরে খেলাবো, এটার ফলে কিন্তু ভারতের ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে আপনি খেয়াল করে দেখেন, 4 নম্বর পজিশনে কিন্তু স্কাইকে আসতে হচ্ছে, মানে দলের ক্যাপ্টেনকে আসতে হচ্ছে। এমনকি 5 নম্বরে আসতে হচ্ছে তিলক বর্মা, যেখানে এশিয়া কাপের মঞ্চে ফাইনাল ম্যাচে পাকিস্তানের সাথে দুর্দান্ত একটা ইনিংস খেলছেন। শুধুমাত্র একটাই না, তার কিন্তু 3 নম্বর পজিশনে আরো 2টা সেঞ্চুরি রয়েছে। খেয়াল করে দেখবেন 5 নম্বর পজিশনে এই প্লেয়ারটা স্ট্রাইক রেট যেখানে 120 হয়ে যাচ্ছে, তিনি কিন্তু আবার যখন 3 নম্বর পজিশনে নামতে পারতেছেন, তার স্ট্রাইক রেট 180-র উপরে। পজিশন কিন্তু ম্যাটার করে ভাই। এই সকল কারণে কিন্তু ভারতের মাঝখানে একটা দ্বিধাদ্বন্দ্ব চলতেছে যে আপনি কাকে নিয়ে অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান নামতে পারেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই চিন্তা কিন্তু ছোটখাটো চিন্তা না। বিশেষ করে সাবেক ক্রিকেটার যারা সুনীল গাভাস্কার রয়েছেন, সৌরভ গাঙ্গুলি বলতেছেন যে গিলকে 1 ফরম্যাটেই খেলতে দেওয়া হোক বা 2 ফরম্যাটেই খেলতে দেওয়া হোক, কিন্তু টি20 ফরম্যাটে অন্তত নতুন মুখদের সুযোগ দেওয়া উচিত। বিশেষ করে যারা বিধ্বংসী ব্যাটসম্যান, শুরু থেকে বীরেন্দ্র সেহবাগ টাইপের ব্যাটসম্যান, যেমন জয়সওয়াল প্রথম বল থেকে শট মারতে পারেন, অভিষেক শর্মা প্রথম বল থেকে শট মারতে পারেন, এমনকি নতুন যিনি 13 বছরের ছেলে ছিলেন, এখন তার বয়স 15-16 হতে পারে, বৈভব সূর্যবংশীর কথা বলতেছি। বুঝতেই পারতেছেন তারা কিন্তু মানে এতটাই স্ট্রং হিটার যে প্রথম বল থেকে 4 ছক্কা মারার কিন্তু এবিলিটি তারা রাখেন। সুতরাং বুঝতেই পারতেছেন গিলের সম্ভাবনা যে দিন দিন কমে যাচ্ছে। কিন্তু গিলের সম্ভাবনা না কমার পিছনে কারণটা কি, তিনি যদি এশিয়া কাপে এমনকি অস্ট্রেলিয়া যদি তিনি ভালো খেলতে পারতেন, যদি 1-2টা সেঞ্চুরি তার ব্যাট থেকে চলে আসতো, তখন কিন্তু সবার মুখে কিন্তু তারা লেগে যেত। কারণটা কি, আপনি যদি পারফরমেন্স দিতে পারতেন, তাহলে কিন্তু কেউ বলতে পারতো না যে আপনাকে জায়গা ছেড়ে দিতে হবে। সুতরাং বুঝতেই পারতেছেন ভারতের গলার কাঁটাটা কোন জায়গায় বেঁধে গেছে। এখন ভারত কিন্তু একটাই কাজ করতে পারবে, কলা গাছের মতো কিছু প্লেয়ারকে দল থেকে বের করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনি খেয়াল করে দেখেন কিছুদিন আগেও কিন্তু এই দলেই কিন্তু কেএল রাহুল ওপেনিং করতেন, কিন্তু কেএল রাহুল কোথায় হারিয়ে গেছেন, তিনি কিন্তু এখন দলেই নেই। আবার আপনি খেয়াল করে দেখেন
কিছুদিন কিন্তু আমরা কিন্তু ঈশান কিষানকে দলে দেখেছিলাম। সুতরাং বুঝতেই পারতেছেন কতটা কম্পিটিশন চলে। এমনকি ঋতুরাজ গায়কোয়াড় যে কিনা 40-এর উপরে তার এভারেজ, তার স্ট্রাইক রেট সম্ভবত 160-এর উপরে, এই প্লেয়ারটাও কিন্তু জাতীয় দলে ঢুকতে চায়। এত কম্পিটিশনের মাঝখানে আপনি কাকে রেখে যে কাকে জায়গা দিবেন, সুতরাং বুঝতেই পারতেছেন ভারত কিন্তু এখন গভীর চিন্তায় পড়ে গেছে। বিশেষ করে গৌতম গম্ভীর যদি বলে যে আমি এক ধরনের একটা ফরম্যাট নিয়ে আগাতে চাই, যে 3 ফরম্যাটের ক্যাপ্টেন তিনি ওপেনিং করতে চান বা ওপেনিং করবেন, বা আমি গিলকে এতটাই সাপোর্ট করে যাব, তখন কিন্তু ভারতের সমগ্র ক্রিকেটবাসী কিন্তু তার বিরুদ্ধে চলে যাবে। কারণ কি, ভারতে কিন্তু এমনভাবে ক্রিকেটটাকে দেখানো হয় যে ক্রিকেটকে দিয়ে কিন্তু মানুষ পূজা করে। এই কারণে কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু ক্রিকেটে এত দূর আগে গেছে, খেয়াল করে দেখবেন সমগ্র বিশ্বের ক্রিকেট কোন জায়গায় আছে আর ইন্ডিয়ান ক্রিকেটটা কোন জায়গায় আছে। কারণ কি, তাদের যে রেসপেক্ট, তাদের যে মন থেকে যে ভালোবাসাটা উৎপন্ন হয়, তারা যে মন থেকে ভালোবাসা নিয়ে খেলে, এই যে প্যাশন, এটা কিন্তু বিশ্বের কোথাও আমি দেখতে পাই না, একমাত্র অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড ছাড়া। আমরা বাংলাদেশ কিন্তু এই জায়গায় অনেকটা পিছনে পড়ে আছে। সুতরাং বুঝতেই পারতেছেন, আমরা যদি তাদের থেকে একটু অনুপ্রাণিত হয়ে শিখতে পারতাম যে কিভাবে ভালো খেলতে হয়, প্লাস কিভাবে ডেডিকেশন নিয়ে সামনে আগাইতে হয়, কিভাবে ভালো প্লেয়ারদেরকে শিখে সামনে নিতে হয়। কম্পিটিশনের মাত্রাটা দেখেন ভাই, একটা পজিশনের জন্য 4 জন প্লেয়ার আছে। সুতরাং বুঝতেই পারতেছেন, আর আমাদের দেশে কোন জায়গায় আছে, খারাপ খেলতেছি 2 দিন পর আবার ঢুকে যাব, এই চিন্তাধারায় আমরা খেলতেছি। সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিয়া কোথায় আছে, আমরা কোথায় আছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন কোনো গল্প নিয়ে হাজির হবো আপনাদের সাথে। বিদায় নিলাম আজকে।